বন্ধুরা, গল্প পাঠ শুরু করার আগে আপনাদের কাছে আমার একটি ছোট্ট অনুরোধ। যদি আমার এই গল্প পাঠ আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই একটি লাইক দেবেন, গল্পটি আপনাদের প্রিয়জনদের সঙ্গে শেয়ার করবেন এবং চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আরেকটি বিশেষ অনুরোধ, প্রতিটি গল্প শোনার পর আপনাদের মূল্যবান মতামত কমেন্টে লিখে জানাবেন। এতে হয়তো আপনাদের বিশেষ কোনো উপকার হবে না, কিন্তু আমি ভীষণভাবে উপকৃত হব। কারণ আপনাদের মন্তব্য থেকে আমি বুঝতে পারি আমার পাঠের গুণগত মান কতটা উন্নত হচ্ছে এবং কোথায় আরও ভালো করার সুযোগ রয়েছে। তাই কমেন্টে আপনাদের মতামত জানাতে একেবারেই ভুলবেন না। আসুন এবার তাহলে শুরু করা যাক আজকের গল্প পাঠ। আজ আমি আপনাদের পড়ে শোনাচ্ছি একটি বেশ মজার গল্প। গল্পটি লিখেছেন শিবরাম চক্রবর্তী। গল্পের নাম টিকটিকির ল্যাজের দিক। হুঁকা কাশি একজন নামজাদা গোয়েন্দা। আমাদের কলকে কাশি তাঁরই ভাইরা ভাই। তপ্ত কলকের মতো গনগনে আর কাশির মতো ক্ষণক্ষণে তার দাপট। তার নাম ডাকও ভাইরার চেয়ে কিছু কম যায় না। আর টিকটিক হিসেবে তিনিও কিছু কম নন। অনেক খুনের তিনি কিনারা করেছেন, খুনির কিনারে না গিয়েও। কত ডাকাতকে তিনি কাত করেছেন, চোরকে ছিঁচড়ে এনেছেন দেখতে না দেখতেই। কত রাহাজানি সুরাহা করেছেন জানাজানি হবার আগেই। বদলোক তিনি এক পলক তাকালেই টের পান। তার চোখের সামনে সব পরিষ্কার, সমস্ত রহস্য, সবকিছুর হদিশ। সরকারি পুলিশে যেসব তথ্যের ঠাঁই পায় না, থ হয়ে থাকে, শেষ পর্যন্ত তাদের তার কাছেই ছুটতে হয়। তিনি শখের গোয়েন্দা হলেও শখের খাতিরে জলের মতো তাদের সব সমস্যার সমাধান করে দেন। তা এহেন ডিটেকটিভ কলকে কাশি এইমাত্র গোলদিঘিতে এসে বসেছেন। কোনো গোলমালের খোঁজ খবর নিতে নয়, হাওয়া খাওয়ার মতলবে। মির্জাপুরের মোড়ে তার টু সিটারের চাবি মেরে রেখে এখানে এসে তিনি এখন একটু বিশ্রাম করবেন। বেঞ্চে তার অদূরে আধময়লা জামা কাপড়ে আধা বয়সী এক ভদ্রলোক এক মনে কি যেন ভাবছিল। ভাবতে ভাবতে হঠাৎ সে উঠে গেল। লোকটা দিঘির এক কোণে গেট দিয়ে সে বেরিয়েও গেল। আর লোকটা উঠে যেতেই এক ছোকরা এসে তার শূন্যস্থান পূরণ করলো। ধপ করে বেঞ্চের উপরে বসে পড়েই সে বলল, ধুর তোর। বিরক্তিব্যঞ্জক তার এই অর্ধস্ফুট আর্তনাদের মধ্যে এমন কিছু ছিল যে কলকে কাশি কান না দিয়ে পারলেন না। তিনি জিজ্ঞেস করলেন ছেলেটাকে, তুমি কোনো অসুবিধায় পড়েছ? আর মশাই বলবেন না, অসুবিধে বলে অসুবিধে, যা মুশকিলে পড়েছি মশাই। এমন অবস্থায় পড়লে কারো অবশ্য মাথা ঠিক থাকে না, জানেন। আচ্ছা, কি হয়েছে শুনি তো। শুনবেন তাহলে? এমন বিপদে মানুষ পড়ে, শুনুন তবে। এই পশ্চিম থেকে আজ দুপুরে এসে আমি কলকাতায় নেমেছি। চেনা এক বন্ধুর বাড়িতে উঠবো এই স্থির। বছর দুই আগে আরেকবার যখন এসেছিলাম তখন তাদের বাড়িতেই ছিলাম। তা আজ মশাই সেখানে গিয়ে দেখি, এই তো খানিক আগেই মশাই। কোথায় সেই বাড়ি, কোথায় কি, আর বন্ধুরও কোনো পাত্তা নেই। বলো কি হে, খুনটুন করে ফেরার নাকি তোমার সে বন্ধুটি? কিন্তু বাড়িও নেই, বাড়ি অব্দি লোপাট। হ্যাঁ, তাই তো বলছি। আচ্ছা বলুন তো, বাড়ির পালাবার কি প্রয়োজন ছিল? হ্যাঁ, না না, তা কি করে হয়? বাড়ি ঠিকই আছে, কোথাও যায়নি, যেতে পারে না। বাড়ি হচ্ছে ফেরার জায়গা, বাড়িকে আর ফেরার হতে পারে? যাও, তুমি একটা কাজ করো তো, একটু ভালো করে গিয়ে খুঁজে দেখো তো। আর খুঁজতে কি আর বাকি রেখেছি মশাই? খুঁজবার কোনো কসুর করিনি, কিন্তু খুঁজে কি হবে? যেখানে বন্ধুর বাড়ি ছিল সেখানে সিনেমা হাউস হচ্ছে, আমি নিজের চোখেই দেখে এলাম। তা আপনি কি এর পরেও আমাকে খুঁজতে বলেন? হ্যাঁ দেখো, আসলে কি জানো তো, এরকমটা আজকাল প্রায়ই ঘটে থাকে। কাল যেখানে ছিল চায়ের দোকান, আজ সেখানে ডাইং ক্লিনিং। আজ যেখানে চুল ছাঁটার সেলুন, কাল সেখানে দেখবে রেস্তোরাঁ। কাঁচির খচখচানির জায়গায় কাঁটা চামচের ঠনৎকার। আসল ব্যাংক ভেবে আজ যেখানে তোমার টাকা রাখলে, কাল দেখবে আসলে সেটা রিভার ব্যাংক ছাড়া কিচ্ছু না। তোমার যথা সর্বস্বই জলাঞ্জলি। যে যা পাচ্ছে, যেখানে পাচ্ছে, যাকে পাচ্ছে মেরে ধরে কেড়ে করে নিয়ে
সরে পড়ছে। এই তো আকচাই দেখা যায়। আর তুমি এক কাজ করো, এখন একটা ভালো হোটেলে গিয়ে ওঠো গে। হ্যাঁ, হোটেলেই তো উঠেছি। ট্যাক্সি ড্রাইভারই তার জানাশোনা একটা হোটেলে আমায় তুলে দিল। হোটেলে আমার ঘরে ব্যাগ, সুটকেস, বিছানা, মালপত্র সব রেখে আমি একটা টুথপেস্ট কিনতে বেরিয়েছি। তারপর তারপর আর কি বলবো মশাই, সে হোটেল আমি খুঁজেই পাচ্ছি নে। ও! তো হোটেলের নামটা কি? আরে তাই তো মনে পড়ছে না মশাই। নাম মনে থাকলে তো হতই। তবে আর মুশকিলটা কিসের? আহ! এ আর মুশকিল কি? এই গোলদিঘির আশপাশে হ্যারিসন রোড, মির্জাপুর, রামা স্ট্রিট সব তো হোটেলে ভর্তি। এইখানেই তো যত রাজ্যের হোটেল আর বোর্ডিং হাউস। তবে হ্যাঁ, একটা তো হোটেল নয়। একটু ঘুরে দেখতে হবে এই যা। তা বাড়িটা দেখলে তুমি তো চিনতে পারবে। হুম, সেইখানেই তো গোল মশাই। কি রঙের, কোন ঢঙের, কি রকমের, কতলা বাড়ি কিছুই তো ভালো করে দেখিনি। আমি জানি কাছে পিঠে একটা দোকান থেকে টুথপেস্ট কিনে চলে আসবো। তাই ভালো করে চিনে রাখবার কোনো দরকারও বলে মনে করিনি। ও! আর এখন দেখছো সব চিনেম্যান। কাউকেই আর চেনা যাচ্ছে না। বটে? হ্যাঁ, তারপর এ দোকান সে দোকান করতে কখন যে রাস্তা সব গুলিয়ে গেছে। তাহলে তো বেশ গোল বাধিয়েছ। বেশ একখানা গোল বাধিয়ে এই গোলদিঘিতে এসে আমাকে বাধিত করেছ। হ্যাঁ, তা পরের বাক্যটি কলকাতা সে আর প্রকাশ করেন না। নিজের মনেই বলেন। খুন খারাপির কিনারায় ওস্তাদ কলকে কাশির বাড়ি খুঁজতে বেরোবার আর স্বাদ হয় না। গরু খোঁজার বাড়ি খোঁজায় কার উৎসাহ হয়? আর তার উপরে গরুর জন্য বাড়ি খুঁজতে হলেই তো হয়েছে। তা মশাই আরো মুশকিলটা কি জানেন? আমি তো বাড়িটা চিনে রাখিনি। তারপর কোন রাস্তায় যে তাও জানিনি। অথচ আমার জিনিসপত্র সব সে হোটেলেই থেকে গেল। টাকাকড়ি যা কিছু এখন কি যে করি? কি আর করবে? বাড়ি ফিরে যাও। যেখান থেকে এসছো সেখানেই ফেরত যাও পত্রপাঠ। নিজের বাড়ি ফিরে যাওয়া ছাড়া এখন আর কি করবার আছে বলো? তবে হ্যাঁ, কাছাকাছি থানায় একটা খবর দিয়ে যেতে পারো। পুলিশ যদি তোমার হোটেল আর জিনিসপত্রের সন্ধান পায়, তাহলে তারা তোমার দেশের ঠিকানায় পাঠিয়ে দেবে। তা না হয় গেলাম, পুলিশে না হয় খবর দিয়ে গেলাম। দেশে না হয় ফিরে গেলাম রাত্রির ট্রেনেও। কিন্তু কিন্তু যাই কি করে? যেতে তো টাকা লাগবে। টাকা কোথায় আমার? কলকে কাশি এই তথ্য বহুক্ষণ আগেই জেনেছেন। তার কাছে এ সংবাদের কোনো নূতনত্ব বলে কিছু ছিল না। তখন যুবকটি বাধা কাটিয়ে বলেই ফেলল অবশেষে, দেখুন আপনাকে তো সদাসয় ভদ্রলোক বলেই মনে হচ্ছে। আপনি যদি আমায় বিশ্বাস করে মানে বিশ্বাস করবেন কিনা জানি না। গোটা ৫০ টাকা আমায় হ্যাঁ, নিশ্চয়ই তোমাকে আমি দিতাম। যদি তোমার কথায় আমার বিশ্বাস হতো। হ্যাঁ, মুশকিলটা কোথায় জানো? তোমার হোটেল হারানোয় নয়, টুথপেস্ট কিনতে বেরোনাতেও না। তাহলে? না মুশকিল হয়েছে যে সবই ঠিক। কিন্তু তুমি যে টুথপেস্টটা কিনেছো সেইটাই কেবল দেখাতে পারছো না। কলকে সেই মৃদুমধুর হাসেন। হ্যাঁ, কাহিনীটা বেশ ভালোই ফেঁদেছিলে, মন্দ না। একবারে ওস্তাদ গল্পকারের মতোই। কিন্তু তোমার প্লটের ওইখানটাতেই গলদ রয়ে গেছে। আসল জায়গাটাতেই কাঁচা রেখে দিয়েছো। আর সেই জন্যই ধরা পড়ে গেলে। বুঝতে পারছি এখনো ঠিক ততটা পাকা হয়ে উঠতে পারোনি বালক। কলকে কাশির অভিযোগের সঙ্গেই ছেলেটি চমকে যায়। জামার পকেটে হাত পুরে দেয় চট করে। আর তারপরই সে লাফিয়ে ওঠে। আমার টুথপেস্ট? টুথপেস্ট তাহলে কোথায় হারালাম? হুম, এক বিকেলের মধ্যে এক বন্ধুর বাড়ি, একটা হোটেল আর এক প্যাকেট টুথপেস্ট একসঙ্গে হারানো। এ তো বড় কম বাহাদুরি নয়। হ্যাঁ, বাহাদুরি তোমায় বলতাম যদি শেষ রক্ষাটা করতে পারতে। দেশ থেকে সদ্য ট্রেনে আসা, টুথপেস্ট কিনতে বেরোনা, হোটেল হারিয়ে ফেলা সবই ঠিকঠাক করেছো। গল্পটা বানিয়েছো মন্দ নয়। বলেছো বেশ গুছিয়ে, গড়গড় করে, কোত্থাও না একটু আটকে, সমস্তই নিখুঁত। কেবল এই সামান্য একটুখানি ত্রুটির জন্যে সব ভেস্তে গেল। আরো একটু বুদ্ধি খরচা করে আগের থেকে যদি আনকোরা টুথপেস্টের একটা চকচকে প্যাকেট দোকানে ক্যাশমেমো সমেত নিজের পকেটে মজুদ রাখতে, তাহলে বলতে কি আমি তোমাকে উদীয়মান প্রতিভাই বলতাম।
তোমার জন্য তাহলে আর আমার ভাবনা ছিল না। নিজের লাইনে তুমি বেশ ভালোই করে খেতে পারতে। কলকাতাবাসী আরও যেন কিছু বলতে যাচ্ছিলেন, কিন্তু ছেলেটি শুনবার অপেক্ষা না করে সবেগে সেখান থেকে চলে যায়। দীর্ঘ নিঃশ্বাস ফেলে কলকাতাবাসী বেঞ্চি ছেড়ে ওঠেন। আর প্রায় সঙ্গে সঙ্গেই তার নজরে কি যেন পড়ে। বেঞ্চির তলায় মোড়কে মোড়া লম্বাকৃতি, কি ওটা? টুথপেস্টের প্যাকেট না? হাতে তুলে দেখেন, তাই তো, টুথপেস্টই তো। দোকানে ক্যাশমো জড়ানো সদ্য কেনা যে, তাতে কোনো ভুল নেই। তো বোঝা গেল ছেলেটি যে সময়ে গা ঝাঁকি দিয়ে ধপ করে বসেছিল, সেই সময়ই এটা ওর পাঞ্জাবির পকেট থেকে টপকে ধরাশায়ী হয়েছে। না, তাহলে তো ছেলেটাকে খুঁজে বার করতেই হয়। একটু এদিক ওদিক তাকাতেই গোলদিঘির আর এক ধারে তার পাত্তা মিলল। ওই শোনো শোনো শোনো! যুবকটি উদ্ধতভাবে ফিরে তাকালো। ওই তোমার গল্পের প্রধান সাক্ষী এসে পৌঁছে গেছে। এই বলে প্যাকেটটা তিনি তার হাতে তুলে দিলেন। এই নাও তোমার পেস্ট, এই বেঞ্চির তলাতেই পড়েছিল। তুমি চলে আসার পর এটা আমার চোখে পড়লো। যাকগে, তোমাকে আমি অযথা সন্দেহ করেছি বলে কিছু মনে করো না জানো। আচ্ছা, তোমার টাকার দরকার ছিল বলছিলে না? এই বলে কলকে কাশি তার পকেট হাতে নোটে টাকায় রেজগিতে যা ছিল তার হাতে দিয়ে বললেন, টাকা কুড়ি বাইশ হবে, আর এ দিয়ে তুমি দেশে পৌঁছে দিতেও পারবে। তারপর সেখান থেকে এ নাও আমার কার্ড, এতে আমার নাম ঠিকানা সব লেখা আছে। বাড়ি পৌঁছে তারপর আমার টাকাটা মানি অর্ডারে তোমার সুবিধা মতো ফেরত পাঠিও, তাহলেই হবে। ভাগ্যিস টুথপেস্টটা আপনি পেয়েছিলেন। আমি যে কি বলে আপনাকে ধন্যবাদ জানাবো। বলেই চোঁ চোঁ করে ছুটলো সেই ছেলেটি। আর দেখতে না দেখতেই সে ভিড়ের মধ্যে মিলিয়ে গেল। কলকাতাবাসী আপন মনে বললেন, হয়তো ট্রেন ধরতেই ছুটেছে। যাক, তিনিও গোলদিঘিতে আরো দু এক চক্কর মেরে বাড়ি ফিরবেন। ঘুরতে ঘুরতে ঘুরপাক খাবার মুখে সেই ভূতপূর্ব বেঞ্চির কাছাকাছি আসতেই আর এক অভূতপূর্ব দৃশ্য তার নজরে পড়ল। এক ব্যক্তি অত্যন্ত ব্যগ্র সতৃষ্ণ দৃষ্টিতে বেঞ্চির নিচে, তার আশেপাশে, চারধারে ভারী উঁকি ঝুঁকি মারছে। দেখা মাত্রই তিনি লোকটিকে চিনতে পারলেন। ছেলেটির আবির্ভাবের আগে এই লোকটি তার পাশে বেঞ্চিতে বসেছিল। আপনি কি খুঁজছেন অত করে? কিছু হারিয়েছেন নাকি? হ্যাঁ মশাই, এইমাত্র কেনা একটা টুথপেস্টের প্যাকেট। সামলাতে কলকে কাশির সময় লাগে। তিনি কিছু বলতে পারেন না। লোকটি বলে যায়, দেখুন, টুথপেস্টের জন্য তত না, ওটা হারানোর জন্যও নয়, কিন্তু ওর মধ্যে মানে ওই প্যাকেটের ভেতরে আমার আজকের পাওয়া মাইনে, এ মাসের পুরো বেতন। আচ্ছা, কখানা নোট ছিল? আগে ৮ খানা ৳১০ নোট। এ মাসে মাইনে সবটাই। ভারী পকেট মারে তো আজকাল, ভাবলুম প্যাকেটের মধ্যে টাকাটা রাখলে নিরাপদে থাকবে। তো কেরানিটির কথা শুনে কলকাতাবাসী গুম হয়ে গেলেন। বললেন, হুম, বুঝেছি। দেখুন, আপনার টাকাটা খোয়া যাওয়ার জন্যে আমিই দায়ী। আপনি এক কাজ করুন, আমার সঙ্গে চলুন, আমি আপনার ক্ষতিপূরণ করে দেব। আমি অবশ্য কলকাতার বাইরে থাকি, ডাবর নেভার রোডে। তাহলেও আমার বাড়ি খুব বেশি দূরে নয়। সঙ্গে গাড়ি আছে, ফিরতি বাস পাবেন। ডাবর নেভার রোড ধরে কলকাতাবাসীর মোটর তীর বেগে ছুটছিল। শহর ছাড়িয়ে, শহরতলি পেরিয়ে, একটানা পিচঢালা পথের বুকের উপর দিয়ে। দুধারেই ফাঁকা নির্জন রাস্তা, মাঝে মাঝে এক আধখানা বাড়ি, বেশিরভাগই বাগান বাড়ি। কলকাতাবাসী বেপরোয়া গাড়ি চালাচ্ছেন, আর কেরানিটি তার পাশে বসে চুপচাপ। কলকাতাবাসী ভাবতে ভাবতে চলেছেন, না, মানুষের রহস্য বোঝা দায়, জীবনের রহস্যের মতোই জটিল। মানুষ না হলেও অন্তত বদ লোকেদের আদি অন্ত পেয়েছেন বলে নিজের সম্বন্ধে যে উচ্চ ধারণা তার ছিল, সেই গর্ব আজ তার চূর্ণ হয়েছে। না, মানুষ চেনা বড় কঠিন। হঠাৎ কলকাতাবাসীর কেমন যেন একটা খটকা লাগলো। পার্শ্ববর্তী দিকে তিনি একবার ভ্রুক্ষেপ করলেন। গোলদিঘি সেই যুবকটি না হয় এক নম্বরের ঠক, কিন্তু এই লোকটি কি খাঁটি? আর সন্দেহ হতেই নিজের বাঁ পকেটে তিনি হাত পুড়ে দিলেন। হুম, ঠিক, ঠিকই তো, অবিকল, একবারে অবিকল তিনি যা ভেবেছেন, তার সন্দেহ অমূলক নয়। অমনি ডান পকেট থেকে তাঁর রিভলভার বার হয়ে এলো। গোয়েন্দাদের পকেটে আর কিছু থাক বা না থাক,
পিস্তল আর হাতকড়া সর্বদাই থাকে। লোকটির দিকে সেটি উঁচিয়ে তিনি বললেন, কই, ঘড়ি, চেন সব দেখি। লোকটি অমনি একটুও দেরি না করে নিজের পকেট থেকে ঘড়ি, চেন বার করে দেয় বিনা বাক্যব্যয়ে। ডান পকেট থেকে হাতকড়া মুক্ত করে কেরানটি যুক্ত হাতে পরিয়ে দেন কলকে কাশি। তারপর মোটর থামিয়ে পথের মাঝখানে তাকে নামিয়ে দেন। দয়া করে তোমায় আর পুলিশে দিলাম না, এখান থেকে হাতকড়া হাতে পায়ে হেঁটে বাড়ি ফেরো, এই তোমার যোগ্য শাস্তি। হ্যাঁ, কে এখন এমন সময় থানা পুলিশ করে? সেসবের হয়রানির চেয়ে এই ভালো। এর শয়তানের ঢের সাজা দেওয়া হয়েছে। এখান থেকে কলকাতা এতখানি পথ করজোড় আর জোর করে হাঁটানো এ বড় কম শাস্তি না। তাছাড়া তার মতো ধুরন্ধর গোয়েন্দার ট্যাঙ্ক থেকেও ঘড়ি, চেন চুরি যায়, নিজের এত বড় বাহাদুরির পরিচয় থানা পুলিশে তিনি কোন মুখী বা জানাতে যাবেন? তাই এ খবর জানাজানি হওয়ার উৎসাহ তার ছিল না। যেমন কর্ম তেমনি ফল, মুরুগ্গে বেটা, সারা রাস্তা নিজের সঙ্গে হাতাহাতি করে। এই বলে তিনি আরও জোরে গাড়ি চালিয়ে দিলেন। থামলেন এসে সটান তার বাড়িতে। বাড়ির ভিতরে পা না বাড়াতেই তার ছোট ছেলে ছুটে এলো। বাবা, বাবা, তোমার চেন ঘড়িটা তুমি আজ নিয়ে যাও নিজে, টেবিলের উপর ফেলে রেখে গেছো। হাতে পেয়ে আজ ওটাকে আমি বেশ ভালো করে সারিয়ে রেখেছি। তুমি তো বলো যে ভালো ঘড়ি আরো ভালো করা যায় না। দেখবে এসো কেমন মেরামত করেছি একবার। ঢাকনি টাকনি সমস্ত এঁটে দিয়েছি তেমনি করি। কি বলে একটা সুতোর মতন সরু তার, গোল পাকানো, কিন্তু বেশ লম্বা, সেটাকে কিছুতেই আর ভেতরে আঁটানো গেল না। তা না যাক, তাতে কিছু আসে যায় না, কাঁটা আটা সব তোমার ঠিক আছে। আজকের গল্প পাঠ এখানেই শেষ হলো। গল্পটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আপনাদের প্রতিটি মতামত আমাকে আরও ভালো কাজ করার অনুপ্রেরণা দেয়। আর যদি গল্প পাঠ ভালো লেগে থাকে তাহলে একটু লাইক দিন, গল্পটি শেয়ার করুন এবং চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।